আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি তারা হয়তো জানি না রাতের অন্ধকারে হাইওয়েতে কি ঘটে, কিন্তু যারা লাশবাহী গাড়ি চালান তাদের অভিজ্ঞতা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আজকের ঘটনাটি কুষ্টিয়া এলাকার এক অ্যাম্বুলেন্স চালক আজাদ ভাইয়ের ছদ্মনাম, জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার গল্প। দীর্ঘ 7 বছরের ড্রাইভিং জীবনে তিনি অনেক লাশ বহন করেছেন, কিন্তু সেই বর্ষণমুখর রাতে যা ঘটেছিল তা আজও তাকে ঘুমের মধ্যে আটকে দেয়। চলুন সরাসরি চলে যাই সেই হাড় হিম করা ঘটনাটিতে। আমি আজাদ কুষ্টিয়া শহরে অ্যাম্বুলেন্স চালাই। দিন হোক বা রাত, লাশকে তার শেষ গন্তব্যে পৌঁছে দেয়াই আমার রুটি রুজি। দিনটি ছিল শুক্রবার, আকাশ মেঘলা, সারাদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাত তখন বেশ গভীর। আমি আর আমার সহকারী হাবিব কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর মর্গ থেকে একটি লাশ বের করা হলো। লাশটি সাদা কাপড়ে আপাদ মস্তক মোড়ানো। আমাদের জানানো হলো এটি একটি সদ্য আত্মহত্যাকৃত তরুণী মেয়ের লাশ। গন্তব্য মাগুরা জেলার একটি গ্রাম। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু খটকা লাগলো যখন লাশের সাথে আসা দুজন বান্ধবীর আচরণ দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, লাশের সাথে গাড়িতে কে বসার সাহস করবেন? আশ্চর্যের ব্যাপার, লাশের একজন বান্ধবী যেতে চাইলেও অন্যজন ভয়ে তার হাত শক্ত করে চেপে ধরল। কাঁপা কাঁপা গলায় বলল, না, আমরা ওই গাড়িতে যাব না। লাশের মতো যাক, আমরা অন্য গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে আসছি। তাদের চোখে মুখে এমন এক আতঙ্ক ছিল যা আমি সচরাচর দেখিনি, কিন্তু তখন অত কিছু ভাবার সময় ছিল না। রাত 12:30 বাজে। আমি আর হাবিব লাশ তুলে রওনা দিলাম। শহর পেরিয়ে আমরা যখন শেখপাড়া ইবি রোডের হাইওয়েতে উঠলাম তখন চারপাশ একদম নিস্তব্ধ। বৃষ্টির কারণে রাস্তা জনমানবহীন। মাঝে মাঝে দু একটা ট্রাক হেডলাইটের আলো ফেলে চলে যাচ্ছে। গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ আর ওয়াইপারের আওয়াজ। যাত্রা শুরু 30 মিনিট সব ঠিকই ছিল। ঝামেলাটা শুরু হলো তারপর। হঠাৎ আমার অ্যাসিস্ট্যান্ট হাবিব নড়ে চড়ে বসল। আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে কেমন যেন একটা গোঙানির আওয়াজ আসছে। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। ভাবলাম ছেলেটা হয়তো নেশা টেশা করেছে বা ভয় পাচ্ছে। বললাম, ধুর বেটা, কিসের শব্দ? আমি তো কিছুই শুনছি না, তুই চুপচাপ বসে থাক। আমি 7 বছর ধরে গাড়ি চালাই, ছোটখাটো অনেক কিছুই দেখেছি, তাই পাত্তা দিলাম না। কিন্তু ঠিক 5 মিনিট পর হাবিব আবার অস্থির হয়ে উঠল। এবার তার গলা কাঁপছে। ওস্তাদ, বিশ্বাস করেন, গাড়ির ভেতর থেকে কেউ বিনিয়ে বিনিয়ে কাঁদছে। আপনি একটু খেয়াল করেন। এবার আমি গাড়ির স্পিড কমিয়ে দিলাম, কান পাতলাম, কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শুনতে পেলাম না। এবার আমি রেগে গেলাম, ধমক দিয়ে বললাম, তো সমস্যা কি বলতো? ভুলভাল বকছিস কেন? কাল থেকে তোকে আর ডিউটিতে নেব না। এখন জানালা একটু খুলে চুপচাপ ঘুমা। হাবিব আমার ধমক খেয়ে চুপসে গেল। জানালার কাঁচ সামান্য নামিয়ে চোখ বন্ধ করে ফেলল। গাড়ি তখন ঝিনাইদহ হাইওয়েতে। হঠাৎ আমার মনে হলো অ্যাম্বুলেন্সটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে গেছে। মনে হচ্ছে পেছনে কোনো লাশ নয়, বরং 10-12 জন জ্যান্ত মানুষ বসে আছে। ইঞ্জিনে চাপ পড়ছে, গাড়ি টানতে কষ্ট হচ্ছে। আমি যখন ভাবছি গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি হলো কিনা, ঠিক তখনই আমার রক্ত হিম করা ঘটনাটা ঘটল। খস খস খস। গাড়ির ছাদের উপর কে যেন নখ দিয়ে আঁচড় কাটছে। শব্দটা এত স্পষ্ট যে মনে হচ্ছে ঠিক আমার মাথার উপরই হচ্ছে। কিছুক্ষণ পর শুরু হলো ধূপধাপ আওয়াজ। মনে হচ্ছে বিশাল বড় কোনো কুকুর বা বিড়াল ছাদের উপর লাফালাফি করছে আর থাবা দিচ্ছে। আমি নিজেকে বোঝালাম হয়তো মনের ভুল, কিন্তু আমার ভুল ভাঙিয়ে দিল পেছনের কেবিন থেকে ভেসে আসা এক পৈশাচিক হাসি, কোনো মেয়ের হাসি। হাসির পরেই শুরু হলো আর্তনাদ, এমন করুণ আর ভয়ঙ্কর চিৎকার যেন কাউকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। হাবিব এতক্ষণ যা বলছিল সব সত্যি। আমি ভয়ে দোয়া দুরুদ পড়া শুরু করলাম। হাবিব তখনও ঘুমে, ওকে ডাকার সাহস পেলাম না। হঠাৎ গাড়ির পেছনে ধুম করে একটা শব্দ হলো। আমি রিয়ার ভিউ মিরারে তাকাতেই বুঝতে পারলাম পেছনের ডালাটা খুলে গেছে এবং সেটা বারবার বাড়ি খাচ্ছে। আমি বাধ্য হয়ে গাড়ি সাইড করলাম। হাবিবকে ধাক্কা দিয়ে তুলে বললাম, চল, পেছনে গন্ডগোল হয়েছে। আমরা দুজন সাহস সঞ্চয় করে পেছনে গেলাম। টর্চের আলো ফেলতেই আমাদের আত্মা শুকিয়ে গেল। লাশটি সাদা কাপড়ে মোড়ানো ছিল ঠিকই, কিন্তু যেভাবে শুইয়ে রেখেছিলাম সেভাবে নেই। লাশটি একপাশে কাত হয়ে শুয়ে আছে। সাধারণত লাশের নড়াচড়া করার কথা নয়। আমরা কাছে গেলাম,
দেখি লাশের মুখের ওপর থেকে কাপড় সরে গেছে, গলার কাছে কাফনের গিট খোলা, আর ভেতর থেকে বেরোচ্ছে তীব্র পচা মাংসের দুর্গন্ধ, যেন লাশটি 10-12 দিন পুরনো। আমি কাঁপা হাতে লাশের মুখের কাপড়টা সরালাম। ও আল্লাহ! লাশটির নাক কাটা, 2 চোয়াল বেয়ে কালচে রক্ত চুইয়ে যাচ্ছে, আর সবচেয়ে ভয়াবহ হলো তার চোখ দুটো। বড় বড় রক্তবর্ণ লাল চোখ দিয়ে লাশটি সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য দেখার পর আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হলো না। আমরা কোনো মতে ডালাটা লাগিয়ে গাড়িতে উঠে ফুল স্পিডে টান দিলাম। হাবিব ভয়ে কান্না শুরু করে দিয়েছে, আর পিছনের কেবিনে তখন চলছে ধস্তাধস্তির বিকট শব্দ। মনে হচ্ছে পৈশাচিক কিছু একটা গাড়ির ভেতর ভাঙচুর চালাচ্ছে। কোনো রকমে মাগুরায় লাশের বাড়িতে পৌঁছে লাশ নামিয়ে দিলাম। বাড়ির কাউকে রাস্তার ঘটনার কথা বললাম না। তখন রাত প্রায় 2টো। আমাদের ফিরতে হবে। শর্টকাট একটা রাস্তা ধরলাম হাইওয়েতে ওঠার জন্যে। কিছুটা পথ আসার পর আমাদের ক্লান্তি আর ভয় দূর করতে রাস্তার পাশে গাড়ি থামালাম চা খাওয়ার জন্যে। গাড়ির ভেতরেই ফ্লাস্ক থেকে চা ঢালছি, এমন সময় ঠক ঠক ঠক। ড্রাইভিং সিটের জানালার কাছে কেউ টোকা দিল। তাকিয়ে দেখি এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন, পরনে সাদা ময়লা শাড়ি, হাতে একটা পুটলি, সাথে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার পরনে লাল জামা। এত রাতে এই নির্জন জায়গায় এদের দেখে খটকা লাগলো। প্রথমে হাবিব খুলতে না করল, কিন্তু বৃদ্ধা বারবার মিনতি করতে লাগলেন। গ্লাস নামাতেই বৃদ্ধা কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা, আমার ছেলে মাগুরা সদর হাসপাতালে খুব অসুস্থ, মারা যাচ্ছে। এই নাতনিটাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আমাদের একটু হাসপাতালে নামিয়ে দেবে? আমার মনটা নরম হলো। ভাবলাম লাশ নামিয়ে এসেছি, গাড়ি তো খালিই হয়। তাছাড়া মানবিকতার খাতিরে না করতে পারলাম না। তাদের পেছনের সিটে তুলে নিলাম। কিন্তু এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই সেই পুরনো অনুভূতি। গাড়িটা আবার প্রচণ্ড ভারী হয়ে গেল। গ্রামের মেঠো রাস্তা, গাড়ি এগোতেই চাইছে না। লুকিং গ্লাসে তাকালাম, দেখি এক পাল শেয়াল আর কুকুর আমাদের গাড়িটাকে ধাওয়া করছে। তাদের চোখগুলো জল করছে, মনে হচ্ছে গাড়ি থামালেই ছিঁড়ে খেয়ে ফেলবে। হঠাৎ অনুভব করলাম গাড়িটা যেন মাটিতে চলছে না, একবার শূন্যে ভাসছে, আবার ধপাস করে মাটিতে আছড়ে পড়ছে। আমি আল্লাহকে ডাকছি। হাবিব ক্লান্তিতে আবার ঘুমিয়ে পড়েছে। পেছনে একদম পিন পতন নীরবতা, কোনো সাড়া শব্দ নেই। মনে সন্দেহ জাগল, এত রাতে এই নির্জন গ্রামে একটা বাচ্চা আর বুড়ি এলো কোত্থেকে? হঠাৎ পেছন থেকে সেই বাচ্চা মেয়েটির গগনবিদারী চিৎকার। আমি সাথে সাথে ব্রেক কষলাম। হাবিব ধর্মর করে উঠল। পেছনের স্লাইডিং গ্লাসটা সরাতেই আমরা যা দেখলাম তাতে আমাদের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। আমরা দেখলাম পেছনে কোনো বৃদ্ধা নেই। যেই মেয়েটির লাশ আমরা একটু আগে নামিয়ে দিয়ে এলাম, সেই মেয়েটি বুড়ি রূপ ধরে গাড়িতে বসে আছে। তার চুলগুলো পাকা, এলোমেলো, চোখ দুটো দিয়ে আগুনের মতো ভাটা জ্বলছে, গা থেকে সেই পচা মাংসের দুর্গন্ধ ভেসে আসছে। আর সবচেয়ে ভয়াবহ দৃশ্য, ওই পিশাচিনী ওই ছোট্ট বাচ্চা মেয়েটির গলা ছিঁড়ে হিংস্রভাবে রক্তপান করছে। হাবিব এই দৃশ্য দেখে সাথে সাথে জ্ঞান হারালো। আমার হাত পা অবশ হয়ে আসছে। আমি কোনো রকমে স্টিয়ারিং ধরে গাড়ি ছোটানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ বুম! মনে হলো গাড়ির চাকা ফেটে গেছে বা গাড়ি কোনো কিছুর সাথে ধাক্কা খেলো। আমি আর দেরি না করে হাবিবের মুখে পানি ছিটিয়ে ওকে তুললাম। বললাম, পালা হাবিব, পালা! আমরা গাড়ি রেখেই অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। কোথায় যাচ্ছি জানি না, দুজনেই চিৎকার করছি, বাঁচান, কেউ আছেন, বাঁচান! দৌড়াতে দৌড়াতে এক কাদা মাখা খান খেতে নেমে পড়লাম। মনে হলো পেছনের অন্ধকার থেকে এক বিশাল কালো ছায়া আমাদের দিকে হাত বাড়িয়ে ধেয়ে আসছে। কাদার নিচ থেকে কে যেন আমার পা টেনে ধরছে। আমি আর পারলাম না, ধান ক্ষেতের কাদার মধ্যেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখি আমি হাসপাতালে। হাবিব আমার পাশের বেডে, তার একটা হাত ভেঙে গেছে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করেছিল। তারা আমাদের জিজ্ঞেস করল কি হয়েছিল। আমরা বললাম অ্যাক্সিডেন্ট। কিন্তু তাদের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তারা বলল আমাদের অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে নয়, বরং রাস্তা থেকে অনেক দূরে একটা পুরনো শিমুল গাছের নিচে পাওয়া গেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গাড়ির কোনো চাকা পাংচার ছিল না, গাড়ির গায়ে কোনো আঁচড়ও ছিল না। পরে এক হুজুরকে সব খুলে বলি। তিনি জানান যে আমরা যে লাশটি নিয়েছিলাম সেটি কোনো সাধারণ লাশ ছিল না। মেয়েটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার ছিল। আর রাস্তায় দেখা ওই বুড়ি আর বাচ্চা, ওরা ছিল জিন, শয়তানি জিন। লাশটি নেমে যাওয়ার পর ওরা আমাদের ছাড়িনি। ফজরের আজান না পড়লে হয়তো সেদিন আমাদের আর জীবিত ফেরা হতো না।
আজ আমি সুস্থ, নিজের গাড়ি কিনেছি, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর একা রাতে গাড়ি চালাই না। অ্যাম্বুলেন্সের সিটে বসলেই নাকে ভেসে আসে সেই পচা মাংসের দুর্গন্ধ, আর চোখে ভাসে সেই রক্তবর্ণ চোখ।